দরদ দেখাচ্ছে আবু বকরের। তোমার কথাই মুখ্যমন্ত্রী উঠতে বসতো, ফোন করলেই চলে আসতো। ফুরফুরার পীর আবু বকরের নামে হসপিটালটা করেছো, ফুরফুরা হসপিটাল ভেঙে শেষ হয়ে যাচ্ছে, ঠিক করেছো। তারা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় করেছো না? সরকারি টাকা লোভ করে হারামখোর, সরকারের টাকালে গলা পর্যন্ত খেয়ে বসে আছে। এখন সরকারের টাকা লোভ করো। আর কংগ্রেস দিয়েছিল 70টা, তার মধ্যে পেয়েছে মাত্র 19টা, বাকি সব জায়গায় জিতেছে বিজেপি। তার বেলা একবারও মুসলমান ওকে পুঁতে দাও, মুসলমান পুঁতে দাও। আজকে যেমন বাংলায় আমি উঠতে চাইছি, মুসলমান মুসলিম নেতা হবে, হতে দেবো না। যখন হতে দিবি না তো আমাদের ভোট নিবি কেন? আর আমরা এত বিহায়া হয়ে গেছি, ওই জাহান্নামী গুলোকে, ওই সন্ত্রাস গুলোকে, জানোয়ার গুলোকে, যারা আমাদের কথা ঘৃণা করে, তাদের ছাড়া আমাদের, তাদের পাচাটা ছাড়া আমাদের ভালো লাগে। অমনি বলছে, দেখেছো বিহারে আসাদুদ্দিন ওয়াইসি ভোট কেটে বিজেপির সুবিধা করেছে, বাংলাতে আব্বাস সিদ্দিকী ভোট কেটে বিজেপির সুবিধা করবে। ঠিক আছে, বক্তব্য 243টা সিট, 20টা বাদ দেন, থাকে কটা? 223টা। 223টা সিটে তো আসাদুদ্দিন ওয়াইসি প্রার্থী দেয়নি। ওই জায়গাগুলো যেখানে যেখানে বিজেপি বেরিয়েছে, কে ভোট কাটলো? মুসলমান কেন উঠবে? মুসলমান তো আমাদের জুতো বইবে, মুসলমান তো আমাদের পার্টি আমাদের চা এনে দেবে, মুসলমান তো টেবিলের উপর পা রাখবো, জুতো পরিয়ে দেবে, টিপে দেবে। I love Muhammad Rasulullah, I love Muhammad Rasulullah, I love Muhammad Rasulullah, I love Muhammad Rasulullah। চাইবি সর্বপ্রথম তুই দোয়া চা যে আল্লাহ আমার দুনিয়ার ভালাই দেন, তারপরে চা অফিল আখিরাতে হাসানা, আখিরাতের ভালাই দেন, তারপরে বল অকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকেও বাঁচান। দুনিয়ার ভালাইয়ের কথা ভাবা দরকার আছে না নাই? মিথ্যা কেসে জেলে না যেতে হয়, এটা ভাবা দরকার আছে না নাই? মিথ্যা মুসলিম যুবকগুলোকে গ্যাজার কেস দিয়ে 7-8 বছর জেলে ফেলে মারবে, এই জায়গা থেকে, মিথ্যা কেস থেকে যুবকদের বাঁচাবার কথা ভাবা দরকার আছে না নাই? আমাদের ঘরে এনআরসি, এনপিআর, সিএবি করে সবাই এক জায়গায়, ভেতরে ভেতরে, বাইরে শুধু আলাদা। 10টা লোক আছে, 10টা লোক আছে। একটা দল থাকলে সে যদি জ্বালায়, তার দিকে 2টো গেলে আর 8টা তো তার বিরুদ্ধে চলে যাবে। তার বিকল্প আরো 3টে দল খুলেছে, 4টে ধরুন, তাহলে সেই 4টে তো 2-2 করে 3 দুগ ছাবে, 3 দুগুণে 6, আর 2, 4টে, 8টা একদিকেই চলে গেল। এটা হচ্ছে ফাঁদ, সবাইকে ধরার ফাঁদ। এরে রসুন দেখেছেন? রসুন মাথাগুলো আলাদা জায়গায় থাকলে আর লাস্টে এক জায়গায়, কথা বুঝছেন না? ঠিক জায়গাটা এক জায়গায় আছে তো। এদের সবার টার্গেট এনআরসি করে মুসলমানদেরকে শেষ করতে হবে। এবং 2003 সালে, সম্ভবত 3 সালে, পশ্চিম বাংলায় এনআরসি করতে হবে বলে আমাদের বর্তমান নেত্রী মমতা ব্যানার্জি স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিল, করে বসে কেঁদে ফেলেছিল যে পশ্চিম বাংলায় এনআরসি করতেই হবে, মোল্লাগুলোকে তাড়াতেই হবে। কথা বুঝে আসছে? এখন আমাদের ঘরে বড় প্ল্যান করে, পায়ে হাতে দড়ি বেঁধে এনআরসি করে তাড়াবার প্ল্যান করছে। কেন হঠাৎ করে দিলে আমরাও তো হাত খোলা থাকলে ছেড়ে দেবো না। চল মরবো যখন 2-4টে লিয়েই মরি, ঠিক না বেটি? চলে যখন যাব, যারা তাড়াচ্ছে তাদের ঘরে লিয়েই যাব। এজন্য বড় প্ল্যান করে বাঁধা হচ্ছে। আর এই বাঁধার সময়টাই আমি এসে গেছি, আল্লাহ পাক এনে দিয়েছে, আমি দেখে ফেলেছি। এখন আমি বলছি, এই বাঁধছিস কেন? এই যত ঝড় ঝাপটা আমার ঘাড়ে, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। কে বলছে লোক নেই, কে বলছে ভোট নেই, কে বলছে যাদের ভোটার তালিকায় নাম ওঠেনি সেই সেগুলো লাফাচ্ছে। তাহলে এত কিছু যখন হচ্ছে, তাহলে আমাকে নিয়ে তোদের মাথায় খোদার গজব পড়ছে কেন? অত মাথায় ব্যথা কেন? তোরা তোদের নিয়ে থাক না, তোরা তোদের নিয়ে থাক, যে যা পাচ্ছিস দালালি করছিস করে খা না, আমাকে নিয়ে অত ব্যথা কেন? এ কথা বুঝছেন না, বোঝেন না? হারে হারে বুঝতে পেরে গেছে যে আমাদের প্ল্যান ভেস্তে দিয়েছে আব্বাস সিদ্দিকী, আমাদের প্ল্যানে পানি পড়ে গেছে। কোথায় কিছু নয়, অত কয়েকদিন আগে বিহারের রেজাল্ট বেরোলো, বলবো একটু খারাপ নেবেন না তো?
কোথায় কিছু না, কত বড় নেমো খারাম দেখুন এই মুসলিম সমাজে আছে। আমাদের গাদ্দার তো আমার কমে সেজে রয়েছে, কত বড় নেমো খারাম। কোথায় কিছু নয়, বিহারে মহাজোট হেরে গেছে, দোষকার আসাদুদ্দিন ওয়াইসির। আমি কখনো তার পক্ষেও নয়, তার বিরুদ্ধেও নয়, মাথায় রাখবেন। কিন্তু আজ একটা জিনিস আমার মাথায় ঢুকেছে, একটা মুসলিম ছেলে যদি ভারতবর্ষের একটা নামকরা লিডার হয়, তা আমার বুকে ব্যথা হচ্ছে কেন? আমার তো গর্ব হওয়া দরকার। আনাড়ির মতো মাথায় বুদ্ধি নেই, ষাঁড়ের গোবর ভরা আছে কি আল্লাহ ভালো জানে। কি মাথায় ঢুকলো, মাত্র 20টা সিট দিয়েছে। একটু জানতে হবে ভাই, বলবো এটা অন্যায় হচ্ছে। একটা ছেলে আমার কমের দাবিদার, ভারতবর্ষে যদি একটা মুখ ভারতের মুসলিমদের লিডার হয়ে দাঁড়ায়, আজ পর্যন্ত কোন মায়ের লালের ক্ষমতা ছিল না এনআরসির কাগজটাকে লোকসভায় ছিঁড়ে ফেলে দেবে। ওই আসাদুদ্দিন ওয়াইসি ছিঁড়েছিল। মোটেই কিন্তু আমায় ভুল বুঝবেন না যে আমি আসাদুদ্দিন ওয়াইসির সাপোর্ট নয়। আমি একবারও বলিনি আসাদুদ্দিন ওয়াইসির 1 নম্বর ভক্ত, ওটাও বলিনি। আর আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে, ওটাও বলিনি। কথা বুঝে আসছে না? আমি গিরগিটির মতো রং চেঞ্জ করিনি আমি, কিন্তু সত্যটাকে বুঝাচ্ছি। ওই হাওয়াটা নিয়ে বাংলায় আপনাদের ব্রেনে ভুল বুঝাচ্ছে, তাই বুঝাতে চাইছি। আসাদুদ্দিন ওয়াইসি সে কি করছে না করছে, ভুল করছে কি ঠিক করছে, সে আমার বাংলার লোক নয়, ইউপি হায়দ্রাবাদের লোক। হায়দ্রাবাদের মুসলিম সমাজ বোঝে, কিন্তু তিনি আস্তে আস্তে রাজনীতিতে অনেক দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সে পড়ে না। অতএব সে আমার কলেমা পড়ে একটা ভাই, সে কওমের জন্য বলে দেশের সংবিধান সম্বন্ধে তিনার যে জ্ঞান আছে, বড় গর্ব করা দরকার। লোকসভায় লোকসভায় এমপি থাকার পরে এমপি ফার্স্ট নম্বর এমপি, ফার্স্ট স্পিক এমপি যাকে করা হয়েছিল সেটা আসাদুদ্দিন ওয়াইসি হয়েছে। এটা আমাদের গর্ব হওয়া দরকার, ঠিক না বেটি? সেই জায়গায় কোথায় কিছু নয়, দুঃখটা এই জায়গায় যে আমার কওমের দুশ্মন আমার কওম। মাত্র 20টা সিট দিয়েছে, সেই 20টা সিটের মধ্যে 5টা আসাদুদ্দিন ওয়াইসি জিতেছে, 2টো মাত্র বিজেপি জিতেছে। ওনার 20 জায়গায়, উনি যে 20 জায়গায় সিট দিয়েছে, 2টো মাত্র বিজেপি জিতেছে। শুনে রেখে দেন, সমীক্ষা না জেনে পক পক করে বকে দিলেই হয়ে গেল। লোক দুদিন পরে বলে মাল খেয়ে উঠেছে নাকি, পাগলার মতো বকছে। এই সরি 3টে বিজেপি জিতেছে, সরি 20টার মধ্যে 3টে। প্রথম রিপোর্ট এসেছিল 19টা, তখন 2টো দেখেছিলাম। 20টার মধ্যে 3টে বিজেপি পেয়েছে। শুনে রেখে দেন, মহাজোট 20টার মধ্যে 9টা পেয়েছে। মহাজোট, টোটাল মহাজোট, কংগ্রেস নিয়ে লালু প্রসাদ যাদবের ছেলে নিয়ে আরো সব মহাজোট করেছে, সে পেয়েছে 9টা। কথা বুঝে আসছে? অর্থাৎ উনি যে 20 জায়গায় দিয়েছে, তার মধ্যে উপকার মহাজোটের হয়েছে বেশি। আর কংগ্রেস দিয়েছিল 70টা, তার মধ্যে পেয়েছে মাত্র 19টা। বাকি সব জায়গায় জিতেছে বিজেপি। তার বেলা একবারও কারো মুখে কথা নেই। ওই যে মুসলমান, ওকে পুঁতে দাও, মুসলমান পুঁতে দাও। আজকে যেমন বাংলায় আমি উঠতে চাইছি, মুসলমান পুঁতে দাও। মুসলমান কেন উঠবে? মুসলমান তো আমাদের জুতো বইবে, মুসলমান তো আমাদের পার্টি আমি ছাড় দেবে, মুসলমান তো আমাদের চা এনে দেবে, মুসলমান তো টেবিলের পা রাখবো জুতো পরিয়ে দেবে, টিপে দেবে। বড় দুঃখ আমার কওমের উপরে। 700 বছর ধরে ভারত চালিয়েছে আমরা, পৃথিবী চালিয়েছে আমরা। আজকে আমার কওমে কিছু দালাল ঢুকে যাওয়ার জন্য আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি না। আজকে যখন বাংলার বুকে আমি ইউনিট তৈরি করছি, মুসলিম দলিত আদিবাসী মতুয়াদের সবার কাছে ছুটছি যে আসো আমরা গরিব করে এক জায়গায় হই, সেই আমার পিছনে কামড়ে 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 বার করছে। যেই বিহারের রেজাল্টটা বেরোলো, অমনি বলছে দেখেছো বিহারে আসাদুদ্দিন ওয়াইসি ভোট কেটে
বিজেপির সুবিধা করেছে, বাংলাতে আব্বাস সিদ্দিকী ভোট কেটে বিজেপির সুবিধা করবে, ঠিক লাগিয়ে দিল। দেখলেন আমার কাছে বক্তব্য 243টা সিট, 20টা বাদ দেন, থাকে কটা? 223টা। 223টা সিটে তো আসাদুদ্দিন ওয়াইসি প্রার্থী দেয়নি। ওই জায়গাগুলো যেখানে যেখানে বিজেপি বেরিয়েছে কে ভোট কাটলো? তারপরে আসাদুদ্দিন ওয়াইসি তো নিজে বলেছিল মহাজোটকে যে আমাকে তোমার সাথে লাও, আমি তোমার সাথে যাব। শুনছেন না? সে তো বিজেপিকে চাপতে চেয়েছিল, তাকে নিল না কেন? ও না, মুসলিম নেতা হবে, হতে দেবো না। যখন হতে দিবি না তো আমাদের ভোট নিবি কেন? আর আমরা এত বিহায়া হয়ে গেছি, ওই জাহান্নামী গুলোকে, ওই সন্ত্রাস গুলোকে, জানোয়ার গুলোকে, যারা আমাদের কথা ঘৃণা করে, তাদের ছাড়া আমাদের, তাদের পাচারা ছাড়া আমাদের ভালো লাগে না। পরিবর্তন হও আমার কওম, পরিবর্তন হও, পরিবর্তন হও। বারবার বলে যাচ্ছি পরিবর্তন হও। তোমাদের মধ্যেই দালাল আছে, ওই দালালরা শুধু ভুল বুঝাচ্ছে। দালালরা 20টা সিটে মাত্র 3 জায়গায় বিজেপি বেরোলো, 3টে জায়গায়। আসাদুদ্দিন ওয়াইসি 20 জায়গা থেকে 3টে জায়গাতে বিজেপি বেরিয়েছে, বিজেপির সুবিধা করলো? হ্যাঁ, আমিও তো পশ্চিম বাংলায় বলেছি যে 44 জায়গায় আমি দেবো, ওই 44 জায়গায় যদি বিজেপি বেরোয় ওর জন্য আমি 2 ভাগ লবো। কিন্তু বাকি জায়গায় দাঁড়ান, বাকি জায়গায় যদি বিজেপি বেরোয় ওখানে তো আমি সিট দেবো না। ওই দোষের ভাতটাকে কে নেবে? একটু হাত তুলতে হবে। এ কথা বুঝছেন না, বোঝেন না? বাম, কংগ্রেস, টিএমসি কে বলুন, আমিও তো মহাজোটের ডাক দিয়েছি। বাম, কংগ্রেস, টিএমসি সবাইকে বলছি আসো, বিজেপিকে রুখতে হবে। যদি বলেন না লোবো না, করবো না, তাহলে আমার ভোটটা তোরা লিবি কেন? এই ঠিক না বেঠিক? তোমরা আমাদের তো নাকি? প্রত্যেকটা মোমেন মুসলমান নবীর গোলাম তো নাকি? নবীর গোলামরা নবীর খানদানের বাচ্চাদের নয়, ওই বেঈমান গুলার। 73 বছর ধরে আমাদের মা বেটি, জমি জায়গা, চাকরি বাকরি সব কিছু আমাদের খেলেছে যারা, আমাদের ক্ষমতায় জিতে আমাদের মসজিদের তালা খুলেছে, বাবরি ভেঙেছে, আমাদের জিতেছে ভোটে, আমাদের ক্ষমতা নিয়ে মসজিদের সন্ত্রাস তৈরি হয়েছে, আমাদের ভোটে জিতেছে, আমাদের চুচুড়ার মাদ্রাসায় তালা মেরেছে, তাদেরকে আবার ভোট দেবো আমরা? কোন দিকে যখন পারছে না, বক্তা ভাড়া করছে। এমএলএ সাহেব ফোন করছে, আমার পরিস্থিতি ভালো নয়, ওই গো মলি সাহেব একটু এদিকে আসো, 1 লাখ লাগবে, তাই দেবো। 17টা করে গাড়ি ভুজাই করে বাইরে থেকে লোক আনতে হচ্ছে। প্রধানকে বলছে তুই কম বক্তা, কম লোক দিচ্ছিস কেন? নামার পরে ঝগড়া শুরু হয়ে গেছে। কথা বুঝে আসছে? সব বন্ধ করো, বন্ধ করো। আমার কওমকে নিয়ে, আমার কওমকে নিয়ে বিগত বছর যাদের কথাই প্রধানমন্ত্রী চৌর্থ, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল, রাষ্ট্রপতির সম্পর্ক ছিল, মুখ্যমন্ত্রীর সম্পর্ক ছিল, এক কথায় এমএলএ মন্ত্রীর লাইন লেগে যেত। তারা আবু বকরের জন্য কি করেছে বলো? বলো কি করেছে আবু বকরের জন্য? আজকে আবু বকরের দরদ হয়ে গেছে, দরদ দেখাচ্ছে আবু বকরের, আবু বকরের। তোমার কথাই মুখ্যমন্ত্রী উঠতে বসতো, ফোন করলেই চলে আসতো। ফুরফুরার পীর আবু বকরের নামে হসপিটালটা করেছো, ফুরফুরা হসপিটাল ভেঙে শেষ হয়ে যাচ্ছে, ঠিক করেছো। তারা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় করেছো না? সরকারি টাকা লোভ করে হারামখোর, সরকারের টাকালে গলা পর্যন্ত খেয়ে বসে আছে, এখন সরকারের টাকা লোভ কেন? কথা বুঝে আসছে? অতএব এই ধান্দাবাজ গুলোকে বোঝো, কোন দিক দিয়ে টিএমসি পার্টি লোক রুখতে পারছে না, কোন দিক দিয়ে টিএমসি পার্টি লোক রুখতে পারছে না। লাস্টে কিছু ইমামকে চাপ দিচ্ছে, কিছু বক্তা ভাড়া করছে, তাদের ঘরে দিয়ে কিভাবে আব্বাস সিদ্দিকীকে রুকা যায়, কিভাবে রুকা যায়। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা যদি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, আব্বাস সিদ্দিকী নবীর খানদান থেকে বাদ যাবে? বাদ যাবে? আমি এমএলএ হওয়ার জন্য এসেছি নাকি এমপি হওয়ার জন্য?
তাহলে আমার হারাবার কি আছে? নিজের পায়ের তলার মাটি সরে যাবে, মনে রেখে দিও। যদি এই বাংলার মুসলমান, বাংলার আদিবাসী, বাংলার দলিত, বাংলার মতুয়া, বাংলার মা বোনেরা ৭৩ বছর বঞ্চিত যারা হয়ে আছে, যে কোনো ধর্মের হোক, যদি বিশ্বাস করে আমাকে মেনে নিতে পারো, 2021-এর ভোটটা যদি আমার কথাই দিতে পারো, আমি বলে গেলাম 2022-এ এনআরসি, এনপিআর, সিএবি ঝনঝট জ্বালা থেকে বেঁচে যাবে, আর অধিকার নিয়ে মাথা তুলে বাঁচতে পারবে, মনে রেখে দেবে। যদি আমার এই কথা বিশ্বাস হয়, এখানে দাঁড়িয়ে শপথ নাও, যারা যারা আমার বিরোধী করছে, দুশ্মনী করছে, মনে রেখে দেবে তারা বর্তমান টিএমসি পার্টির দালালি ছাড়া অন্য কিছু করছে না। কথা বুঝে আসছে? শুধুমাত্র আমার ভোটগুলোকে কেটে টিএমসির দিকে ঢুকাবা ছাড়া অন্য কোনো কাজ কি? এই তো টিএমসির ভোট বেরিয়ে গেছে, আবার ঢুকিয়ে দাও, এর জন্য টাকা লাও, এটা দালালি তো নাকি? কিন্তু আমি কারোকে আমার ভোট কেটে কাউকে ঢুকাচ্ছি না, আমি সবার থেকে বার করে আমার ঘরের ছেলেকে আমার ঘরে ঢুকাচ্ছি, ঠিক না বেঠিক? বাম থেকেও ফিরে আসো, বাম থেকেও ফিরে আসো, কংগ্রেস থেকেও ফিরে আসো, টিএমসি থেকেও ফিরে আসো, ঘরের ছেলে নিজেরা মিলে আসো, নিজেরা মিলে ঘর তৈরি করি। কথা মাথায় ঢুকেছে না ঢোকেনি? না, উনি ভোট কেটে বিজেপির সুবিধা করবে। বিজেপির সুবিধা না হওয়ার জন্যই তো আমি বলেছি, চোর হওয়ার পরও, অন্যায় করার পরও বিজেপির সুবিধা যাতে না হয়, তার জন্য স্যাক্রিফাইস করতে চাইছি। তার জন্য আমি নিজেকে মেনে নিতে চাইছি যে চলো বড় শক্তি রুকার জন্য সবাই মিলে ইউনাইটেড হই। তাই তো আমি আহ্বান করেছি, বাম, কংগ্রেস, টিএমসি কে আহ্বান করেছি, আসুন আমরা ইউনাইটেড হব, আমরা জোট হব। ঠিক না বেঠিক? তাতে যদি মনে হয় আব্বাস সিদ্দিকী ঠিক আছে, জোট হতে গিয়ে আপনার অত বেশি সিট চাইছেন কেন, আমি তখন একটা কথা বলবো, এটাও কম চেয়েছি, এর থেকে বেশি লোক আমার দিকে আছে, যতটা সিট আমার দরকার আছে, ঠিক না বেঠিক? আরে সবাই বলছে ভাইজান আমার এখানে সিট দেন, কথা বুঝে আসছে? হিন্দু সমাজের মানুষ বলছে, বাবা আমাকে বলছে ভাইজান, স্যার কি ভাইজান আপনারা আমার এখানে সিট দেন, আমরা সমস্ত কিছু করব, আমাদেরকেও সাথে নেন। কথা বুঝে আসছে? আপনার এই অশোকনগরে বললে বিশ্বাস করবেন না, এই এলাকার হিন্দু ভাইয়েরা, আদিবাসী দলিত মতুয়া ভাইয়েরা, তারা বলছে যে উনি শুধু তোমাদের প্রোগ্রামে আসে কেন, আমরা দাওয়াত করবো, আমাদের বাড়িতে আসতে হবে। আর আমি কথা দিচ্ছি যাব, কেন যাব না? ওরা আমারই তো, আমরাই একই তো নাকি? আমরা সব এক বাপ মায়ের সন্তান তো, সবাই তো আদম আলাইহিস সালাম থেকে, মা হাওয়া থেকে, সবাই তো এক আল্লাহর সৃষ্টি। আমি ওনাদের দাওয়াতকে, ইনভাইটকে, নেমন্তন্নকে কবুল করব বলেছি, কিন্তু আমার তো ভাই 2 বছর 1.5 বছর আগে থেকে দাওয়াত হয়ে থাকে, আপনারা জানেন। তাই তারিখ বার করতে পারছি না, চেষ্টা করছি। আমি যাব, কেন যাব না? ওনারাও আমার দেশবাসী, আমার আল্লাহর সৃষ্টি, আমার বাপ মা, ওনারও বাপ মা এক, আমরা সবাই এক পরিবারের সন্তান, আমরা সবাই এক দেশবাসী, আমরা সবাই এক প্রভুর সৃষ্টি। আমাদের মধ্যে কেন মতনৈক্য থাকবে? আপনার যে ধর্ম ভালো লেগেছে আপনি করছেন, জবাব আমি নেব কেন? যিনি সৃষ্টি করছে তিনি জবাব নেবে। আমার যেটা ভালো লেগেছে আমি করছি, আপনি জবাব নেবেন কেন? আমাকে যিনি সৃষ্টি করছে তিনি জবাব নেবে। এই যে বাংলায় একটা নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে, যে ফাটলটা ধরিয়ে দিয়েছিল সেই ফাটলটাকে জুড়ে দেওয়া হচ্ছে, আমার চেষ্টা চলছে কি করে আব্বাস সিদ্দিকীকে দমন করা যায়, কি করে রুকা যায়। কথা বুঝে আসছে? খুব সাবধান ভাই, বাপ ভাই মা বোন বলে যাচ্ছি, খুব সাবধান। আল্লাহ যদি আমাকে ক্ষমতায় আনে, পৃথিবীর কেউ রুখতে পারবে? অতএব আমি যদি ক্ষমতায় আসি, আমি এতটুকু বলে যাচ্ছি, যারা আজ আমার সমালোচনা করছেন, বিরোধী করছেন, আমি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। এই মাইকে মুখ দিয়ে রাগ সাক্ষী হয়ে গেল, আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। কিন্তু সেই দিন আপনারা আমার সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারবেন তো? ওই লজ্জাটুকু থাকবে তো নাকি? অতএব যদি ভালো না লাগে, এখনো বুঝে না আসে, সতর্ক হন, চুপ হয়ে যান, সমালোচনা করবেন না। আজকে আমি আব্বাস সিদ্দিকী পেরেশানে আছি, আরে বিজেপি এসে গেলে
আমাকে ডাকবে, ইডি হবে, আমার এত গাড়ি বাড়ি কোথেকে এলো, আমার এত জমি কোথেকে এলো, ফুরফুরা শরীফে উন্নয়নের 75 কোটি টাকা কোথায় গেল আমায় জিজ্ঞেস করবে। আমি সেই চিন্তায় পাগলা হয়ে আছি, বুঝতে পারছো না? আমি সেই চিন্তায় পাগল। কথা বুঝে আসছে? আরে বিজেপিকে যদি রুখতেই হয়, সেই রুকার রাস্তা তো আমি দেখাচ্ছি। বাম কংগ্রেস টিএমসি কে বলছি আসো এক হয়ে যে লড়ি, ইউনাইটেড হই, মহাজোট হই, হয়ে বিজেপিকে রুকি। আজকে আসাদুদ্দিন ওয়াইসি তো ওইটাই বলেছিল মহাজোটকে, যে আমাকে 20টা সিট দিন, একসাথে লড়ি, একসাথে লড়ি। 20টার মধ্যে 5টা সিট বার করা, 6টাতে সেকেন্ড পজিশন থাকা চারটিখানি ব্যাপার নয়। কথা বুঝে আসছে না? নাই আজকে 70টা সিট নিয়েছে কংগ্রেস, মাত্র 19টা জিতেছে। তাহলে ওর থেকে আসাদুদ্দিন ওয়াইসির পজিশনটা ভালো না খারাপ? সে 20টা চেয়েছে। তাহলে আজকে বাংলা যদি কংগ্রেস চাই 100টা সিট, বামপন্থ যদি চাই 100টা সিট, উনি যদি চাই 100টা সিট, তাহলে আমি কি করব? আমি গ্যালারির বাইরে দিয়ে থাকবো নাকি? অথচ সবার থেকে পজিশন বাংলায় আজকে আমার বেশি। আলহামদুলিল্লাহ বলুন। এই ভুল বলছি নাকি? সেই জায়গায় কম্প্রোমাইজ করা দরকার। আজকে এই অশুভ শক্তি কমিউনাল মাইন্ডকে রুকার জন্য আমাদেরকে ইউনাইটেড হওয়া দরকার, যার জন্য দেশ শেষ হয়ে যাচ্ছে, দেশবাসী শেষ হয়ে যাচ্ছে। শুধু মুসলমানের ক্ষতি হয় রে, শুনে রেখে দাও, ভুকার মতো মাথা গুঁজে থেকুনি। বিজেপি সবচেয়ে বড় ক্ষতি করেছে, আদিবাসী দলিত মতুয়া সম্প্রদায়ের মানুষদের ক্ষতি করছে। সবচেয়ে বড় কথা, এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে গেল, 1,22,000 লোকের চাকরি চলে গেল। 2,000 মাত্র মুসলমান কম বেশি, বাকি সবটা গায়ের মুসলমান। ওদের ঘরেও তো মেরে দিয়াই হলো নাকি ভাই? চাকরি চলে যাবো, না খেতে খেতে দৌড়কে মরবে তো। তাহলে মুসলমানের ক্ষতি করছে বিজেপি না সবার? তাহলে সবার যখন ক্ষতি করছে, তাহলে বাঁচাবার বিজেপিকে রুকার দায়িত্ব শুধু মুসলমানদের না সবার? সবার যখন, আমি তো সবাইকে কি বলে আমন্ত্রণ জানালাম, সবাইকে আহ্বান জানালাম, আসুন বাম কংগ্রেস টিএমসি জোট হই। যদি এরপরে নাও আসে, যে জায়গায় আমি সিট দেবো ওই জায়গায় সমস্ত মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া কমসে কম আমি এক করতে চাইছি। কথা বুঝে আসছে? এক করতে চাইছি। আজকে ধরুন অশোকনগরের সিট দিলাম, আপনারা মুসলিম যারা আছেন, আপনারা যদি ভোটটা ভাগ না করেন, এই অশোকনগরে কোনোদিন অন্য কেউ জিতবে না, আপনারাই জিতবেন। ঠিক না বেঠিক? পাশে আমডাঙ্গা আছে, আমডাঙ্গায় যদি আমি সিট দিই, যদি আপনারা ভোটটা ভাগ না করেন, তাহলে অন্য কেউ জিতবে? ওটা তো আপনাদেরই সিট হবে। আমার জিতটা কি আপনাদের জিত নয়? প্লাস ভাবা দরকার তো, বাম কংগ্রেস টিএমসি আব্বাস সিদ্দিকী আগে 3টেকে আমরা দেখেছি, এই 3টে যা ওয়াদা করেছিল আমাদের দিয়েছে, এই 3টে আমাদের উন্নয়ন করেছে, এই 3টে আমাদের চাকরিতে সংরক্ষণ দিয়েছে, এই 3টে অকাপ সম্পত্তি উদ্ধার করেছে, এই 3টে আমাদেরকে মাথা তুলে বাঁচার স্বাধীনতা দিয়েছে। সেই জায়গায় আমি এসেছি। এই 3টে যখন দেয়নি, বিকল্প তো আমি ভোটটা পাবো, এটা স্বাভাবিক। সেই জায়গায় ভোটটা বাম কংগ্রেস কোনোতে না দিয়ে আমাকে দেন, ওই জায়গাতেও আমি বিজেপি বেরোচ্ছে না, আমি তো বেরোচ্ছি। এইভাবে যদি 44টা সিট বেরোয়, বিহারে তো হয়েই গিয়েছিল, বিহারে তো অনেক কিছু ঘোটালা হয়েছে, আপনারা জানেন না? জিতে গেছে, সার্টিফিকেট কপি দেয়নি, পরে আবার খুনিয়ে তাকে হারিয়েছে। বিহারে তো জোর জবরদস্তি। তারপরে ইভিএম মেশিনে আপনি বলছেন ভোট হবে, ইভিএম এ ভোট হয়ে কখনো হার জিত হয়? ও তো ভোট দিচ্ছে একজনকে আর অন্য জায়গায় পড়ছে যে সব, এই খবর পাননি? তারপরে বিহারে কি হয়েছিল, এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যেই 5টাই ফ্যাক্ট হয়ে গিয়েছিল, যাকে সাপোর্ট করবে সেই মুখ্যমন্ত্রী হবে। কিন্তু লাস্টে কি হলো, ওই সার্টিফাইড কপি না দিয়ে আবার গণনা করে জোর করে লেলিবা টাইপের হলো, জোর করে। কোনদিন শুনেছেন রেজাল্ট বেরোবার আগে নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে? কোনদিন শুনেছেন? চোখের সামনে ডাকাতি হচ্ছে, দেখতে তো পাচ্ছেন। তারপর আব্বাস সিদ্দিকীর দোষ, তারপর মুসলমান হওয়ার জন্য আসাদুদ্দিনের দোষীর দোষ। শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য বেচারিকে গাল খেতে হচ্ছে, অন্য কিচ্ছু নয়। এবার এত কিছু বলার পরে আবার বলি, আপনাদের মনে কি জায়গা হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসির সাথে আমি মিলছি? এই জায়গা হচ্ছে না। এ বাংলা আমার, আসাদুদ্দিন ওয়াইসির নয়, আমার বাংলা। এ সব আমার বাপের মুরিদ,
এই আমার দাদা হুজুরের, ঠিক না বেঠিক? অতএব কে হায়দ্রাবাদে বসে থাকবে আর বাংলায় কি হবে ওখান থেকে দেখার সময় পাবে না। হ্যাঁ, আমি বাংলায় দল করছি, আমি বাংলায় থাকবো। ন্যাশনাল লেভেলে, রাজ্য কি বলে দেশের লেভেলে, সেই জায়গায় আমরা ভাই ভাই এক জায়গায় হতে হয়, সেটা পরের ব্যাপার। কথা বুঝে আসছে না? কিন্তু আমরা নিজেরা দল করছি, নিজেরা লড়ছি, কিন্তু অন্যায় করে কাউকে একজনকে অপবাদ দেওয়া হবে, মিথ্যা দাগ লাগানো হবে, শুধুমাত্র সে মুসলমান হওয়ার জন্য এর উপর অত্যাচার হবে। আমি একজন মুসলমান হিসেবে দায়িত্ব আছে তার হয়ে কথা বলা, ঠিক না বেটি? এই দায়িত্ব নিয়ে বললাম। আবার ভুল বুঝবেন না, কেন আমাকে অনেকে জোর করে চাপাতে চাইছে, বিশেষ করে টিএমসির লোকেরাই চাপছে যে আসাউদ্দিন ওয়াইসি দল করবে উনি। শুনছেন না? বিশেষ করে এটা মনে রেখে দেবেন, নন্দীগ্রামে ঢুকতে পারতো না দিদি যদি আসাউদ্দিন ওয়াইসি না এসে ঢোকাতো। এসব ইতিহাস তো আপনারা ভুলে গেছেন মনে হয়। এখন সেই ওয়াইসি খারাপ হয়ে গেছে। আরে যারা নুন খেয়ে নেমো খারামি করে তাদেরকে চিনতে ভুলে যেও না। এই কমের ভোটেতে লোকসভায় জিতেছে, প্রকাশ্য বলল যে এদের ভোটেই জিতেছি। দুঃখের সাথে বলতে হয় ঈদের ছুটিটা আজও 3 দিন হলো না। কত ছেলে কাজ কামের জন্য, চাকরির জন্য বাইরে 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 সব পড়ে আছে, 3টে দিন ছুটি হলো না। ওইদিকে চাইনে 15 দিন ছুটি দিয়ে দিল। আমার দুঃখ নয়, আমার হিংসা নয়, করুক। তারা তাদের উৎসব করবে, ছেলে বাচ্চাদের কাপড় টাপড় কিনবে, আত্মীয়দের বাড়ি যাবে, আজ যাবে, তাদের উৎসব করবে, সময় লাগবে, করুক। তাদেরকে দিয়েছেন, তারা তাদের ধর্ম পালন করছে। কথা বুঝে আসছে না? কিন্তু আপনি মুখ্যমন্ত্রী কাদের সেটা কি বুঝতে বাকি রইল? আমার বেলায় 3 দিন নেই, ওনার বেলায় 15 দিন, তার মানে ওনার মুখ্যমন্ত্রী বুঝাই গেল। তারপরেও কেন ঘোমটা দিয়ে বারবার ওদের নজরে আমাদেরকে খারাপ করছে? বারবার করছেন কেন? যাতে করে আমাদের ঘরে সবাই চৌধুরীতে ঘিরে পেটে, তাই না? সেই জায়গায় আমি আমার আব্বা, আমার মা, আমার বোন, আমার ভাইদেরকে বাঁচাবার জন্য আমি যে কাজ করতে চলেছি, ভুল করছি না ঠিক করছি? যারা ঠিক বলছেন হাত তুলে দেখাবে। এ হাত সত্য না মিথ্যা? হাত তুলে রাখবেন। এ হাত সত্য তো? তাহলে আমি আগিয়ে যাব না পিছিয়ে আসবো? আগিয়ে যাব না পিছিয়ে আসবো? আগিয়ে যাব না পিছিয়ে আসবো? হাত নামান। মুনাফিকি করবেন না তো? মরণের শেষ দিন পর্যন্ত এই কথা মাথায় থাকবে। যদি আমি আব্বাস সিদ্দিকী ধোকা না দিই, আপনারা ধোকা দেবেন না তো? আর আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের বলছি, আপনাদের ধোকা দিবার আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেয়, খুশি মনে বলুন আমিন। আরে জোরে বলুন। আরে ধোকা দিয়ে জাহান্নামী হওয়ার থেকে মরে যাওয়া ভালো না খারাপ? আপনার ভাই জাহান্নামী হোক, এটা আপনারা চান? তাই ধোকা দিবার আগে যেন আল্লাহ মৃত্যু দেয়, বলুন আমিন। মনে রাখবেন, জীবনে কোনোদিন ধোকা কাউকে দিইনি আর দেব না। কেন? ধোকাবাজ হলো, প্রতারণাকারী হলো, মৃত্যু হলো, মুনাফিক, তার ঠিকানা হলো জাহান্নাম। কিন্তু আজ বড় দুঃখ ভাই, বারবার ঘুরিয়ে ফিরিয়ে হু করে বিজেপি বাড়ছে, কোনো সমস্যা নাই। হু করে আরএসএস বাড়ছে, কোনো সমস্যা নাই। আর প্রকাশ্য আরএসএস এর স্কুলে অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে গেরিলা পদ্ধতিতে। কথা বুঝেছে? কোনো অসুবিধে নেই। এই বাংলায় জানেন এটা কি ইউপি হতে বাকি আছে? এই বাংলায় শোনেন, বোরখাকে নিষিদ্ধ করা হয়েছে, খবর পেয়েছেন? তাহলে কি বাকি রইল বাংলায়? কি বাংলায় বাকি আছে বলুন? রেপ বাকি আছে? এই বাংলায় মব লিঞ্চিং এর নামে মুসলমান মারতে বাকি আছে? এই বাংলায় বোরখাও নিষিদ্ধ হলো? এই বাংলায় কি হতে বাকি আছে? মসজিদে তালা মারতে বাকি আছে? মাদ্রাসায় তালা মারতে বাকি আছে? এই বাংলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দিয়ে বইও বেরিয়েছিল, জানেন না? এই ভুলে গেছেন? এই বাংলাতে এত কিছু ঘটে যাচ্ছে, কারো বিষয়ে কারো মুখ নাই। আজ আব্বাস সিদ্দিকী একটা জিনিস বুঝাতে চেয়েছে যে আসো, নিজেদের একটা দল থাকা দরকার, নিজেদের একটা থাকা দরকার।
কংগ্রেস করলাম, কংগ্রেস ডাকলো, কংগ্রেসের পিছনে ছুটলাম, কংগ্রেস আমাদের এখানে 22 বছর ইউজ করলো, ইউজ করে আমাদেরকে ফেলে দিল। বামফ্রন্ট এসে বলল আমার হয়ে একটু লাগো, আপনাদের দেখবো। 34 বছর ধরে তাদের গোলামি করলাম, তারা ইউজ করে ফেলে দিল। দিদিমণি এসে মায়ের মমতা দেখালো, মমতা দেখালো। ভাবলাম মা হয় মায়ের জাত নারী, কমসে কম অন্তরটাই ধোকা প্রতারণা থাকবে না। মায়ের পিছনে ছুটলাম, মা মনে করে 10 বছর হয়ে গেল, চাকরির অবস্থা কি? মাইনাসে চলছে। সংখ্যালঘুদের উন্নয়নের অবস্থা কি? মাইনাসে চলছে। অকাপ সম্পত্তি পুনরুদ্ধার কোথায়? মাইনাসে চলছে। 10,000 শিক্ষা প্রতিষ্ঠান কোথায়? কোনো খবর নেই। এইভাবে একটার পর একটা বঞ্চনা খেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিগত দিন আমারই ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলারা যেভাবে চলেছে সেই রাস্তাতেই আমি চলছি। বিগত দিনেই ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদা তিনারাও এই মেম্বার শরীফে ওয়াজের মাহফিলে এসে বামফ্রন্টের বিরুদ্ধে বলেছিল, তাই আমিও ওয়াজের মাহফিলে এসে বর্তমান নোংরা কাজকর্মের বিরুদ্ধে বলছি। এটা বাপ চাচাদের শিখানো রাস্তাতেই আমি চলছি, ঠিক না বেঠিক? বিগত দিনে তারা একটা বাড়তি করেছিল, সেটা আমি করতে পারিনি। তারা করেছিল কি? মুনাফিককে, বেঈমানকে হাত ধরে নবীর মেম্বারে নিয়ে দাঁড় করিয়েছিল, আর নবীর মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। আমি কিন্তু কোনো বেঈমানকে, কোনো মুনাফিককে নবীর মেম্বারটাই তুলিনি। এই কাজটা শুধু করিনি, বাকিটা সব তো তিনাদের দেখেই করছি, ঠিক না বেঠিক? বাড়তি আমি বলতে চাইছি, নিজেরা নিজেদের ঘর করব, নিজেরা নিজেদের দল তৈরি করব, যার প্রয়োজন হবে তার সঙ্গে আমরা জোট করব, ঠিক না বেঠিক? এই কাজটা কি ভুল করছি বা আজকে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, এই মেম্বারে দাঁড়িয়ে লাথি মেরে গঙ্গায় ফেলে দেবে আমার বাপ বলেছিল। আমি শিখেছি, আমি তো ছেলে শিখেছি। কথা বুঝে আসছে না? এই মেম্বার শরীফে বসে বামফ্রন্টকে কবর দেবে বলেছিল, আমি তো শিখেছি। আবার কবর থেকে তুলবে বলেছিল, তখনও শিখেছি। এই কথা বুঝছেন না, বোঝেন নেই? আমি বললে অসুবিধে কোথায়? আপনার মরণের ইন্তজারে থাকবো নাকি? যে আমার মরে যাওয়ার আগ পর্যন্ত বাবা তোমরা ছেলেরা কিছু করতে পারবে না, এমন কোনো নিয়ম আছে নাকি? আরে প্রকৃত বাপ তো সে যে বেঁচে থাকতে থাকতে ছেলের হাত ধরে চলানো শিখাবে। বাবা আমি থাকতে থাকতে তুই প্রতিষ্ঠিত হয়ে যা বাবা, আর নাই চলে যাবার পরে সবাই তোকে চেপে ধরবে, প্রতিষ্ঠিত হতে পারবি না। তাই তো আমার বাচ্চা যারা আমাদের ঘরে সাথে সাথে নিয়ে যে জলসা করানো শিখিয়েছে, ঠিক না বেটি? বাবা এটা আমার ছেলে গো, এটা আমার ভাইপো গো, কি পরিচয় করাই না কেন? যাতে করে আমরা থাকতে থাকতে পরিচিত হয়ে যায়। কি এখানে অসুবিধা কোথায় হচ্ছে? অসুবিধাটা কোথায়? আমি তো একবারও বলছি না, আমি তো এখনো বলছি যে বাম কংগ্রেস টিএমসি আসুন এক হয়ে আমরা মহাজোট করি। এক কথা বুঝছেন না, বোঝেন না? এই আগেও বলেছি না বলিনি? কিন্তু বলুন তো দেখি, বারবার যদি আমার ভাইকে আপনি মারেন, বারবার যদি আমার ছেলেকে মিথ্যা কেস দেন, বারবার যদি আমাদের উপরে অত্যাচার করেন, ভাই আর জোট করতে ইচ্ছা যাবে? এই জোট করতে করে যাবে, তখন কি মনে হবে? আমি তো মরেই যে ছিলে তোকে নিয়ে মরবো, ঠিক না বাড়ি? তাহলে আজ পঞ্চায়েত ভোটেতে বাম কংগ্রেস গুলোকে এত মারলো, কারা মেরেছে? কারা মেরেছে? তোমরাই তো মেরেছিলে। তোমরা তো টিএমসি করেছিলে, তাই তো জিতেছিল। অন্য জায়গা থেকে ভোট এসেছিল নাকি? যারাই বাম ছিল তারাই তো টিএমসি হয়েছিল, ঠিক না বেটি? যখন বাম চেঞ্জ হয়ে টিএমসি হচ্ছিল তখন খুব ভালো লাগছিল, এখন টিএমসি চেঞ্জ হয়ে ভাইজান হচ্ছে, খুব কষ্ট হচ্ছে না? লিবার সময় খুব ভালো লাগে, আর বেরিয়ে যাওয়ার সময় কষ্ট হচ্ছে। পরের পকেট থেকে যখন টাকা আমার পকেটে ঢোকে কি আরাম হয়, ঢুকছে ঢুকুক ঢুকুক, দে দে। আর যখন বলে হুজুর বার করো, কষ্ট হচ্ছে। এটা তো ভালো লক্ষণ নয়। লিবার বেলায় যেমন মন বড় করে নিয়েছো, দিবার সময় মন বড় করে দিতে হবে, ঠিক না ঠিক?
বামফ্রন্টের লোকগুলো চেঞ্জ হয়ে টিএমসি করেছিল বলে টিএমসি জিতেছে। আজকে টিএমসি লোকগুলো চেঞ্জ হয়ে যদি ভাইজানের দিকে আসে, কষ্ট হলে হবে না বাপ? একটু সহ্য করো। ঠিক বামফ্রন্টের মতো তোমাদের অভ্যেস হয়ে যাবে, 2-5 বছর পরে হারার অভ্যেস হয়ে যাবে। কষ্টটা একটু হবে জানি, 2 দিন পর অভ্যেস হয়ে যাবে। কথা বুঝে আসছে? কিন্তু এতটা বেয়াদব, এতটা বেঈমান, এতটা ধোঁকাবাজ, এতটা বড় সাহস বামফ্রন্টের হইরে, যেটা আজকে টিএমসির কাত্তার গুলো করছে, নবিয়ানা মেম্বার গুলোকে, নবিয়ানা জলসা গুলোকে বন্ধ করার ষড়যন্ত্র করছে। ঠিক না বেঠিক? এই সাহস কিন্তু বামফ্রন্টের ছিল না। তাহলে এই সাহসের পিছনে নিশ্চয়ই তাহলে কেউ অক্সিজেন দিচ্ছে আমাদের কমের মধ্যে থেকে। এই শুনছেন? অক্সিজেন তাহলে কেউ দিচ্ছে, তাই তো সাহস পাচ্ছে। যে অক্সিজেন দিচ্ছে এতে টিএমসির পতন আরো বাড়ছে, আরো বাড়ছে। আমি অনুরোধ করব, বারবার বলে যাচ্ছি, এই অশোকনগরে যারা টিএমসি করছেন, বাম করছেন, কংগ্রেস করছেন, আপনারা আপনার দলের নেতাদেরকে বুঝান, যদি বিজেপিকে রুখতে হয়, আব্বাস সিদ্দিকী ডাক দিয়েছে, আহ্বান দিয়েছে, এক জায়গায় বসে সিট অ্যালায়েন্স করে ইউনাইটেড তৈরি করে বিজেপিকে রোকো, বাংলাকে বাঁচাবার স্বার্থে। আর যদি কেউ না আসে, সেই দলের লোককে বলবো, আপনি নিচেই আছেন কুয়ার মধ্যে, সাগরের খবর আপনি রাখেননি, উপরে সব বিজেপির সঙ্গে গোপনে গোপনে আঁতাত হয়ে আছে। তাই আপনি বাধা না দিয়ে চুপ করে বসে যান। যদি বসে না যান, আপনার ভবিষ্যৎ আপনি কানা করছেন, সতর্ক করে দিয়ে গেলাম। আপনি আপনার ক্ষতি করছেন। আপনি ভাবছেন কিছু ছেলেকে মিথ্যা কেস দিয়ে, কিছু ছেলেকে মেরে আমরা দমন করে দেব, অত সহজ নয়। আপনি ভুলে গেলেন বামফ্রন্ট তো আপনাকেও মেরেছিল, কেস দিয়েছিল, আপনাকে দমন করতে পেরেছে। আরে আপনার মধ্যে একটা পাওয়ার ছিল, মমতার ভালোবাসা। আর আমাদের মধ্যে সব থেকে বড় ভালোবাসা হচ্ছে নাই সত্য শান্তি গরিবের দুয়ার ভালোবাসা। ঠিক না বেঠি? তাই বলে গেলাম, কংগ্রেস যারা আছে, বাম যারা আছে, টিএমসি যারা আছে, এই ইউনাইটেড যদি না হয়, তাহলে জানবেন ভেতরে ভেতরে সব মিলেমিশে আছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা 2021-এ আব্বাস সিদ্দিকীর ডাকে আগিয়ে আসুন। সারা দেবেন তো? ডাকে আগিয়ে আসুন। সারা দেবেন তো? সারা দেবেন তো? মুনাফিকি করছেন না তো? এ হাত ডুপ্লিকেট হাত নয় তো? এ ডুপ্লিকেট হাত নয় তো? হাত না বাদ, গোটা 10-12 লোক হাত তোলে নে আমার দেখা মতে। আমি কি তাদের ঘরে কিছু বলছি? কিন্তু এটা যদি কোনো পার্টির মিটিং এ হাত না তুলতো, ওর খবর ছিল। ঠিক না বেঠিক? ওই ভয় দেখিয়ে কোনো কাজ করে লাভ নেই, ভালোবাসায় কাজ করতে হবে। ভয় দেখিয়ে কি লাভ? মানুষকে, মানুষের স্বাধীনতা নেই? আমি যদি টিএমসি কে ভালোবাসি, তো আমার স্বাধীনতা। আমাকে কেন ভালোবাসতে পারবো না টিএমসি কে? আমি যদি কংগ্রেসকে ভালোবাসি, বামকে ভালোবাসি, এটা আমার স্বাধীনতা, কেন ভালোবাসতে পারবো না? কিন্তু আজ আব্বাস সিদ্দিকী যদি কারো স্বাধীনতায় হাত দেয়, এটা তো গণতন্ত্র বিরোধী। তাই আজ আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার দেশবাসী, আদিবাসী, দলিত, মতুয়া সবাইকে বলছি, একটা বার আব্বাস সিদ্দিকীকে বিশ্বাস করেন। কেউ যদি জোটে না আসে, আমরা তৃতীয় ফ্রন্ট তৈরি করার চেষ্টা করছি। গড্ডা তৃতীয় ফ্রন্ট, তাতে দেখা যাবে অনেক টিএমসি থেকেও বেরোবে, অনেক বাম থেকেও বেরোবে, অনেক কংগ্রেস থেকেও বেরোবে। জিতা জিতা এমএলএ মন্ত্রী সব বার করবো আমরা। সে কথা আলোচনা চলছে। কথা বুঝে আসছে? বেরিয়ে যাবে। কেন বেরোবে না? আরে যে উপযুক্ত তাকে উপযুক্ত জায়গায় মূল্যায়ন করছে না, সে থাকবে কেন? বেরিয়ে যাবে না? স্বাভাবিক বেরিয়ে যাবে। তো সেই জায়গায় দিয়ে আমরা তৃতীয় ফ্রন্ট করব। সেখানে আদিবাসী ভাইদেরকে আমরা বুঝিয়েছি যে আপনারা একটা দল করুন, আমরা মুসলমান সম্পূর্ণ সাথ দেবো। মতুয়া ভাইদেরকে বলেছি, আপনারা একটা দল করুন, আমরা সম্পূর্ণ আপনাদের সাথ দেবো। মা কি বলে, দলিত ভাইদের বলেছি, আপনারা একটা দল করুন, আপনাদেরকে আমরা সম্পূর্ণ সাথ দেবো। অর্থাৎ যে জায়গায় মতুয়া বেশি, এই যে হাবড়া, তাই তো নাকি? হাবড়া, বনগা, ওই গোবরডাঙ্গা, ওই জায়গায় আমাদের ভোট আছে, আমাদের সংগঠন আছে, আমার দাদা পীরের বহুত ভক্ত মুরিদ আছে, শুনছেন? তাদের কাছে গিয়ে আমি প্রচার করব, মতুয়া ভাইদের ভোট দাও। কারণ ওখানে মতুয়াদের বেশি সংখ্যা, ওখানে মতুয়া ভাইদের জিতাবো। আমডাঙ্গাতে আমি সিট দেবো, তাদের ঘরে বলবো তাদের যে সংখ্যা আছে তারা আমাদেরকে সিট দেবে। জঙ্গলমহল থেকে শুরু করে এমন করে বাঁকুড়া, পুরুলিয়াতে
আদিবাসীদের সংখ্যা বেশি, ওখানে মুসলিম সংখ্যা আছে কম, সেখানে মুসলিম ভাইদেরকে যে বলবো আদিবাসীদেরকে ভোট দাও। এভাবে আমরা পুরো বাংলায় একটা নতুন সংস্কার, নতুন আলো তৈরি করব ইনশাআল্লাহ। এই ঠিক না ঠিক? সেই জায়গায় আমি কয়েকটা কথা শুধু আমার কওমের থেকে সাক্ষী লব। আমার পক্ষে আদিবাসী ভাই, দলিত ভাই, মতুয়া ভাই তারা হু করে আসে। আজকেই আস্তে আস্তে আমার ওই নম্বরে ফোন করেছিল, আর একটা নম্বর আছে ফোন করেছিল একজন আমার হিন্দু সমাজের ভাই, যে আপনার বক্তব্য আমি ডেলি লাইভে দেখি, ডেলি দেখি, আপনি নিশ্চিন্তায় থাকুন। আমি আমার বাবা, সে তার ভালোবাসায় বলছে, মারা গেছে, তার শপথ করে বলছি। আরে বাবা, সে তো ইসলাম ধর্মের নয়, তিনি সেই ধর্মের। শপথ করে বলছি, ভক্তির সাথে বলছি, আমরা এলাকায় বহুত মানুষ ইউনিট হচ্ছি, আমরা আপনার সাথে থাকবো। কথা বুঝে আসছে? এই যে আপনার অশোকনগরের কথা বললাম, এইভাবে শুধু ২৪ পরগনা নয়, আজকে শুনে রেখে দেন, যত দিন যাচ্ছে দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, এইভাবে চারিদিক থেকে খবর আসছে। এমনকি এসব কথা আপনাদের মনকে স্পিড রাখার জন্য বলছি, সময় এলে দেখতে পারবেন রানিং এমএলএ পর্যন্ত বেরিয়ে যাবে। কারণ তারা বুঝতে পারছে এই দলে থেকে গোলামি ছাড়া অন্য কোনো ইজ্জত নাই। কেন মুসলিম হওয়ার তরুণ সে এমএলএ হওয়ার পরও তার ইজ্জত নেই। কেন? পরের বাপের দলে দল করলে ওইরকমই হয়, নিজের বাপের দল দরকার আছে। ঠিক না ঠিক? অতএব কোনো কথা নয়, শেষ কথা, আল্লাহ পাক আমার আপনার সবার থেকে বেশি বোঝে না কম বোঝে? ভালো বোঝে। এই ভালো বোঝে বলি আল্লাহ আমাকে ওই ঘরে পাঠিয়েছে। ওই ঘরে পাঠিয়েছে আপনাদের মতো কোটি কোটি লোকের নেতৃত্ব দিবার জন্য পাঠিয়েছে তো নাকি? না, আপনাদের পিছনে ঘোরার জন্য পাঠিয়েছে। আপনাদের নেতৃত্ব দেবো, অর্থাৎ আপনাদের সেবা করবো, আপনাদের খেয়াল রাখবো, আপনাদের গার্ড দেবো, আপনাদের ভালো মন্দ দেখবো। ঠিক না বেঠিক? এর জন্য পাঠিয়েছে তো নাকি? আপনাদের সুখে দুঃখে সাথ দেবো, এর জন্য পাঠিয়েছে তো। ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষা, রাষ্ট্র শিক্ষা, কি বলে অর্থনৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, রাজনীতির শিক্ষা, সমস্ত কিছুর শিক্ষা পরিচালনা করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছে নাকি? সেই জায়গায় লাস্ট একটা কথা বলে যাচ্ছে, আমার মাথায় একটা কথা ঢুকেছে। আমরা বাম, কংগ্রেস, টিএমসি আজ থেকে কারো নয়, আমরা আমাদের নিজেদের। আমাদের একটা দল দরকার, 30, 40, 50, 60, 70, 100 যা থাকবে আমাদের লোক আমাদের সাজানো থাকবে। কংগ্রেস সরকার করতে চায়, অর্থাৎ ঘর করবে, আমার কাছে আসবে যে ভাই ঘর করতে গেলে অনেক তো কাজ করার লোক দরকার, তোমার এই 40টা কি 50টা লোক আছে, দাও না লেবার হিসাবে। এতদিন কি হয়েছে? এতদিন এসেছে বিভিন্ন মুসলিম সংগঠনের কাছে এসেছে, তোমার কষ্ট হচ্ছে না তো? আর 5টা মিনিট এটা বুঝেলেন। এতদিন এসেছে তা না, এসেছে। এতদিন আসে না তা না, এসেছে। এসে কি বলেছে? ভাই অমুক, তোমার তো পিছনে এত লোক আছে, এই সামনে ইলেকশন আসছে, একটু বলে দাও না ভোটটা আমাকে দিতে। আমায় কি দেবে? 2 কোটি টাকা। ঠিক আছে দাও, এই ভোটটা দাও। তোমার কি হলো? 2 কোটি তো আমার হয়ে গেল, সংগঠন আমি নায়ক, আমার হয়ে গেল, তোমার কি হলো? তারপর আবার এলো বামপন, ভাই একটু আমার কথা বলে দাও না। আমি কি পাবো? না তোমার কি লাগে? রাতের হাটে বাড়ি দেবো, ওখানে আগে দেবো, এখানে ওই দেবো, এই কি লাগে বলো? এই দেবো। ভোটটা দাও, আমার হয়ে গেল, তোমার কি হলো? শুনছেন না? তারপর টিএমসি এলো, তিনিও এই দেবো, হ্যান দেবো, তান দেবো, দাও, আমার হয়ে গেল, তোমার কি হলো? আমার বক্তব্য হচ্ছে, আমরাই যখন সবকিছু, আমার কাছে যদি এসে বলে ভাই তোমার 50টা লোক আছে, দাও না, কাজ করবে না? কি করবে ভাই? না 100 কামরা ঘর করব, সরকার তৈরি হবে, 100 কামরা ঘর বোঝাবার জন্য বলছি। ঠিক আছে, 30টা কি 40টা ঘর আমার থাকবে। কেন? তুমি 30 লাখ টাকা লাও, 30টা ঘরের বিষয় বিরুদ্ধে 30 কোটি টাকা লাও না, টাকা নয়, টাকাই ফাঁকা, টাকা নয়, 30টা ঘর থাকবে আমার। তুই ভাড়া দিবি, কি করবি, তোর ব্যাপার। 70টা নিয়ে, আমার 30টা নিয়ে আমি কি করব, আমাদের ব্যাপার। ঠিক না বেঠিক? আমার 30টা থাকবে ওই জায়গায়, সারা জীবনের জন্য পড়ে থাকবে।
আর 30 কোটি নিয়ে বেরিয়ে চলে যাব, তারপরের দিন শুধু মিথ্যা কেস মিথ্যা কেস মিথ্যা কেস মিথ্যা কেস মিথ্যা কেস 60 কোটি টাকা তুলে নিয়েছে। খুশি নেই আমার। আরে আমায় 1 লাখ দিয়েছে তো কি হয়েছে? কুতুব ফাতিকে মিথ্যা কেস দিয়ে 2 লাখ টাকা থেকে তুলে নিয়ে দিয়েছে আমাকে 1 লাখ। জানেন আপনি এই চলছে তো। অতএব কোনো কথা শুনতে রাজি নয়। আমাদের দল দরকার আছে, ঠিক না বেটে? তাতে কে বাধা দেবে? যে বাধা দেবে তার ক্ষতি সে ডেকে আনছে। এখনো সময় আছে, সতর্ক হয়ে চুপচাপ হয়ে যাও। ভালো না লাগে তুমি তোমার রাস্তায় চলো, বিরোধী কম করব। তুমি তোমার মতো চলবে, আমি আমার মতো চলবো। আর যদি বাধা দাও, মনে রেখে দেবে এখনো আব্বাস সিদ্দিকী বলেনি, যখন ডাইরেক্ট জনসভাতে আসবে না তখন এমন এমন তথ্য এমন এমন কথা আপনাদের কাছে প্রুফ দেবো। আমার মনে হয় একটা মানুষ এদেরকে ভোট দেবে না, আমার মনে হয়। কথা বুঝে আসছে? যদি এরা সুধরে যায় ওই বিজেপির কমনাল শক্তিকে রুকার জন্য, চলো তোমার অন্যায়কে আমি চেপে দিলাম, বৃহৎ একটা স্বার্থে বাংলা সম্প্রীতিকে বাঁচাতে চলো কিছু কুরবানি করতে হয়, ঠিক না বেটি? তাই মাথা একটু মনটাকে নত করে, মনটাকে নরম করে মিশে যাব। আর কিন্তু বারবার বলে যাবার পরও আমার ছেলেরা জলসা করবে, পুলিশ হুমকি দেবে। পুলিশ কার? এই পুলিশ কাউন চালাচ্ছে কে? বামফ্রন্ট চালাচ্ছে, কংগ্রেস চালাচ্ছে। তা পুলিশ যদি ডিস্টার্ব করে তাহলে বিজেপি ডিস্টার্ব করছে। পশ্চিমবাংলা পুলিশ ডিস্টার্ব করলে বিজেপি ডিস্টার্ব করছে। তাহলে কে করছে বুঝতে পারছেন না? তাহলে আপনি যখন বারবার আমার ছেলেদের ডিস্টার্ব করছেন, আপনি আমার মুখ থেকে কেন দুয়ার আশা করছেন? আপনি তো আমার মুখ থেকে গজবেরই আশা করবেন, ঠিক না বেটি? আপনি আমার ছেলেকে ডিস্টার্ব করবেন না। আপনি আপনার কাজ করছেন, গুছিয়ে যান গুছিয়ে যান গুছিয়ে যান। আমি আমার গুছোচ্ছি, গুছোতে দেন। যদি আপনার সৎ ইচ্ছা থাকে বিজেপিকে রুকার, আমি তো প্রথম থেকে বলে আসছি, আজও বলছি, চলে আসুন সবাই একসাথে মিলে ইউনাইটেড করে বিজেপিকে রুকি, ঠিক না বেটি? কিন্তু আপনি মুখে বলবেন কমনাল মাইন্ডের বিজেপিকে আব্বাস সিদ্দিকী ঢুকিয়ে দিচ্ছে, বিজেপিকে রুখতে হবে, হ্যান হবে তা হবে। আর ভেতরে 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 পায়জামা পাঞ্জাবি আপনি মোদিকে পাঠাচ্ছেন, আমাদের কাছে খবর এসছে। তো এইটা মেনে নেওয়া যাবে না। অমিত শাহ আসবে আর আপনি ছেলেকে ফোন করবেন জয় শাহকে, যে তোমার বাবা মুখে মাস্ক না পরে ঘুরছে কেন, শরীরটা ভালো নয়, এত খোঁজ কেন? এই কথা বুঝছেন না? আর আমাদের ঘরে বারবার বলছেন বিজেপি চলে আসছে, বিজেপি চলে আসছে। এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। আপনি কাকে ভালোবাসবেন, খোঁজ নেবেন, আপনার ব্যাপার, আমিও জানি। কিন্তু আপনি আমার গায়ে দাগ লাগাচ্ছেন কেন? হ্যাঁ, যে একজন ইমানদার সে বিজেপিকে ঘৃণা করে, ইমানদারকে আপনি বিজেপির সঙ্গে যোগ লাগাচ্ছেন। কত বড় নেমা খারাপ হলে কথা বলতে পারে। খুব সাবধান। তাই বারবার বলে যাচ্ছি, আপনারা যারা আছেন, আমি আব্বাস সিদ্দিকী আবার বলে যাই, আমি খুশি মনে মৃত্যুকে মেনে নিতে রাজি আছি, কিন্তু আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কাজ করতে রাজি নয়। অতএব আমি আমার জানকে কুরবান করে দিয়েছি। যেদিন আমি গিয়েছিলাম মদিনা শরীফে, তার আগে থেকে তো দূর থেকে দিয়ে দিয়েছি। সেদিন রসুলের চৌকাটে বাবু সালাম দিয়ে ঢুকে নবী পাকের রওজা মুবারকের কাছে গিয়ে হুজুরকে ডাক দিয়ে হুজুরকে বলে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, এ গোলামের জিন্দেগি আপনার কদমে দান করে দিলাম। সেদিন থেকে মোস্তফা জানে রহমতের, তার আগে থেকেও ছিল, ডাইরেক্ট দিয়ে দেওয়া হলো। অতএব আমাকে এতটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন, আমি আব্বাস সিদ্দিকী আপনাদের সঙ্গে ধোঁকা দেব না। অতএব আপনারা আমার সঙ্গে ধোঁকা দেবেন না তো? দেবেন না তো? হাত তুলে বলুন, দেবেন না তো? দেবেন না তো? দেবেন না তো? আলহামদুলিল্লাহ। তাই আপনাদের ঘরে 3টে কাজ বলে যাচ্ছি। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। নামাজের পর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই জালিমদের হাত থেকে আমার জানমাল বাঁচিয়ে এবং আল্লাহ যেন আমাকে জিতায়, বলুন আমিন। জিতিয়ে গরিবদের সাথী হয়ে গরিবদের চোখের পানি যেন আল্লাহ মুছার তৌফিক দেন, বলুন আমিন। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, প্রত্যেকে আমার হয়ে কাজ করবেন না, প্রকাশ্য নয়, গোপনে গোপনে। আত্মীয় স্বজন, মা বাপ, নানা নানি, দাদা দাদি সবাইকে বুঝান। কথা বুঝে আসছে?
এখন একটাই প্রশ্ন আসবে, শুধু বিজেপি চলে আসবে, ওটাকে আপনাদের বোঝাতে হবে, ঠিক না বেটি? এ দেশ চালাচ্ছে বিজেপি, বিজেপি চলে আসবে বললে হয়? ইভিএম চালাচ্ছে বিজেপি, বিজেপি চলে আসবে বললে হয়? কথা বুঝে আসছে? অতএব নিজের পায়ে দাঁড়াতে হবে। গেল দ্বিতীয় নম্বর। 3 নম্বর কথা হলো ঠিক দিনে ঠিক সময়। অনেক জায়গায় তো ভোট দিয়েছেন, একবার আব্বাস সিদ্দিকীকে ভোটটা দেবেন, আপনার নবীর খানদানকে একবার দেবেন। কথা বুঝে আসছে? হাত নামান। আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, একবার আপনার এই সন্তান, আপনার এই ভাইটাকে একবার ভোট দেবেন। কথা রইল। আর 3টে কাজকে আপনারা প্রচার করুন বা দাবি তুলুন। নাম্বার 1, ইভিএম এ ভোট নাই, ব্যালটে ভোট হবে। শুনছেন? ইভিএম এ ভোট নাই, কিসে ভোট হবে? ব্যালটে। এই আওয়াজ আমি তুলেছি, বাম, কংগ্রেস, টিএমসি কে আওয়াজ তুলতে হবে। যদি না তোলে ভাববো এরা সবাই চাই বিজেপি আসুক, এসে প্রথম মোল্লাদেরকে শেষ করুক, তারপরে আমরা বুঝে নেবো খনি। আমার ডাউট হচ্ছে, বুঝলেন? আমার ডাউট হচ্ছে এরা সবাই মিলেমিশে আছে। শুনছেন না? তাই আপনাদের ঘরে বলবো যে বাম, কংগ্রেস, টিএমসি, শুনছেন না? এদেরকেও ইভিএম এ ভোট হবে, আওয়াজ তুলতে হবে। এই ব্যালটে ভোট হবে, আওয়াজ তুলতে হবে, ঠিক না বেঠিক? ইভিএম এ ভোট হবে না। ইভিএম এ ভোট, জোরে বলেন, ইভিএম এ ভোট। ভোটার কারা? আমরা তো, আমরা যেটাই চাইবো সেটাই সরকারকে করতে হবে। ইভিএম এ ভোট হবে না। ব্যালট নেই, ভোট নেই। ব্যালট আছে, ভোট আছে, ঠিক না বেঠিক? আর নাই সুইচ টিপবে এক জায়গায়, পড়বে আর এক জায়গায়, ও করে কি লাভ? ঠিক না বেঠিক? 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো বাম, কংগ্রেস, টিএমসি, আমি ডাক দিচ্ছি, আপনারা সাক্ষী তো নাকি? আসুন, বিজেপিকে রুকার জন্য ইউনাইটেড হব। তাতে যদি আমার পজিশন আপনাদের মনে হয় কম, আমি কম্প্রোমাইজ করব সিটে, আপনারাও করবেন, ঠিক না বেঠিক? বিজেপিকে রুখতে আমি কোরবান হতে চাইছি, আমি স্যাক্রিফাইস করতে চাইছি, আমি কমাতে চাইছি। আপনারা কেন কম্প্রোমাইজ করবেন না, ঠিক না বেঠিক? তাহলে সেই জায়গায় বিজেপিকে রুকার স্বার্থে আহ্বান করছি, যে আসবে না জানতে হবে সে বিজেপির রাস্তা পরিষ্কার করছে, তাই আমাদেরকে রুখছে। আমরা আসার জন্য এই বাগান পরিষ্কার করেছেন না করেননি? বাগানগুলো থানাতে অসুবিধে কি ছিল? হুজুর আসবে, আমরা আসবো, লোকজন বসবে, কাটা ফাটা লাগবে, জন জঙ্গল থাকবে, ঠিক না? বিজেপিকে ঢোকার রাস্তা পরিষ্কার করছে, তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে মারছে। আমরা যদি ক্ষমতায় এসে যাই, বিজেপির জন্য ক্ষতিকারক হবে। শুনছেন? কেন? আমরা দেশপ্রেমিক, আমরা দেশপ্রেমিকের দেশ আমাদের, শুনে রেখে দেন। আমরা দেশপ্রেমিক, আমরা ব্রিটিশদের তাড়াবার জন্য আমরা হাসি মুখে হাজার হাজার জীবনকে আমরা কুরবান করেছি। দ্বিতীয় গেল। 3 নম্বর হলো, শুনছেন তো, যে দলে দাঁড়াবে জিতার পরে ওই দল চেঞ্জ করে অন্য দলে 5 বছর যেতে পারবে না। বুঝতে পারলেন না? কারণ আমার দেখা মতে টিএমসির এমন বহুত এমএলএ আছে, শুধু জিতাটুকু অপেক্ষা, জিতলেই বালাপ মেরে বিজেপিতে চলে যাবে। আমি নাম ধরে ধরে বল দিতে পারবো কে কে আছে, যারা একদম পুরো পারফেক্ট, তাদের ভেতর থেকে সব পর্যন্ত ছোটবেলা থেকে যোগাযোগ আরএসএস এর সাথে, তারা এখন টিএমসির এমএলএ। শুধু অপেক্ষায় আছে দিনটা কবে আসবে যেদিন আমার সাথে তোমার দেখা হবে। কথা বুঝে আসছে না? শুধু অপেক্ষায় আছে, শুধু সময়। ওই জন্য আইন করতে হবে, যে দল থেকে জিতবে 5 বছর ও দল ছেড়ে যেতে পারবে না। না হয় আমি বিজেপির ভয়েতে টিএমসি কে ভোট দিয়ে জিতাবো, আর ও জিতার পরে শ্বশুর করে চলে যাবে। লস হবে না? হবে না? এই 3টে কাজের প্রচার রাখতে হবে, ঠিক না বেটি? আমি কিছু ভুল করছি না তো?